মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরেই আবার প্রার্থী হবেন, এটা তো আমরা বারবার বলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুরেই প্রার্থী হবেন। উনি অতি বিনয় দেখিয়ে কথাটা বলেছেন। আমরা বলছি গতবারের থেকে বেশি ডিফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে চক্রান্তটা করতে চাইছে সেটা পুরো দস্তুর ব্যর্থ হতে চলেছে। লিখে রেখে দিন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে চতুর্থবারের জন্য নির্বাচিত হবেন, বাংলার চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এবং গতবার তিনি যে ব্যবধানে জয়ী হয়েছিলেন তার থেকে বেশি ব্যবধানে জয়ী হবেন। উনি বিনয় সৌজন্য দেখিয়ে উনি যা বলার বলেছেন, কিন্তু গোটা ভবানীপুরবাসী জানে তারা প্রস্তুত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে আবার জিতিয়ে আনার জন্য। দেখুন, অমিত শাহ তাহলে তো এবার বলতে হয়, এরপরে ওনারা তো বুঝেই গেছেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এ ব্যাপারটা শিওর। অমিত শাহ যে কথাটা বলেছেন ইনি হবেন না উনি হবেন, ওটা আপনাকে ভাবতে হবে না। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ তাকে আবার সমর্থন করবেন। কিন্তু এই যে কথাটা অমিত শাহজি বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট, যে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে তৃণমূল কংগ্রেস আবার সরকারে আসতে চলেছে। সেই কারণে হতাশা থেকে, অবসাদ থেকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছেন ছেলে মানুষই কথাবার্তা। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী আছেন, এরপর অমিত শাহ হতে পারবেন তো? নাকি যোগী আদিত্যনাথ ওখান থেকে এগিয়ে আসছেন? নাকি আদৌ বিজেপি সরকারটাই থাকবে না, 2029-এ প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই সবকটা কথা ভেবে রাখবেন। তবে আপনারা যেটা বুঝতে পেরেছেন যে আবার তৃণমূল কংগ্রেসের সরকার আসছে, এই বোঝাটা আপনারা যত তাড়াতাড়ি বুঝেছেন এটা ভালো, এটা ভালো। অমিত শাহ চাকরির পরীক্ষার জন্য যে যে সুবিধা বা ছাড় দেওয়ার কথা বলছেন, আমি প্রথম অনুরোধ করব বিজেপি শাসিত রাজ্যে সেই ছাড়টা আগে দিয়ে দেখান। আপনারা যে রাজ্যে ক্ষমতায় আছেন সেই রাজ্যে আপনারা ছাড় দিচ্ছেন না, সেই রাজ্যে আপনারা উল্টো নীতিতে চলছেন। আর আপনারা জানেন যে এখানে ক্ষমতায় আসবেন না, তাই যা মনে আসবে সাব ব্যাংক যা বলে যাবেন সেগুলো প্রতিশ্রুতি, কারণ পালন করতে হবে না, এগুলো মানুষ ধরে ফেলে। অমিত শাহ যা প্রতিশ্রুতি দেবেন আগে একটা নমুনা দেখাবেন, তাদের রাজ্যে সেই কাজটা করে এসছেন, তারপর কথা বলবেন। অমিত শাহ 45 দিনের গল্প কাদের শোনাচ্ছেন? বাংলা থেকে বাংলার টাকা, বাংলার করের টাকা আপনারা নিয়ে যান, সেটা অন্য রাজ্যকে ডিস্ট্রিবিউট করেন। আর বাংলার 1,96,000 কোটি টাকা আপনারা দিচ্ছেন না। বাংলাকে যদি বাংলার প্রাপ্যটা দিয়ে দেন তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর আরও কাজ করতে সুবিধা হবে। আপনারা বাংলার টাকা আটকে রাখবেন আর বড় বড় কথা বলবেন। আর কিসের 45 দিন? আগামী 5 বছরের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন। আর একটা কথা বলে দিই, অমিত শাহ জেনে রেখে দিন, আপনাদের ওই যে যাত্রা, ওটা আপনাদের বিদায় যাত্রা হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে সর্বকালীন রেকর্ড করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এসব 45 দিনের গল্প এখানে শোনাতে আসবেন না। যে ভোটার তালিকা নির্বাচন কমিশন বার করেছে
তাতে অসংখ্য অসঙ্গতি এবং জীবিত ভোটারদের মৃত করা হয়েছে, প্রবল অসঙ্গতি, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ মানুষের, বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষের বিপদে ফেলেছেন তারা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি সাধারণ মানুষ যারা বিজেপির চক্রান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাদের স্বার্থে লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ধর্ণা শুরু করছেন, আইনি লড়াইও হবে। একজন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। বিজেপি এবং নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে বেশ কিছু জায়গায়, সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়েছে। আবার যদি দেখেন মতুয়া সম্প্রদায়, তারা তো হিন্দু, তাদেরও অনেককে চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে পরিকল্পিতভাবে যেমন সংখ্যালঘু এলাকাগুলোকে টার্গেট করে নেমেছে, আবার এই হঠকারী অপরিকল্পিত সিস্টেম এটা বুমেরাং হয়ে আবার হিন্দু কমিউনিটির উপরও চেপে গিয়েছে। ফলে মতুয়া সম্প্রদায়ের যারা আছেন তারা দেখতে পাচ্ছেন বিজেপির জন্য আজকে তাদের ভাগ্যে প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছে। আমি তো বলছি ওরা পরিকল্পিতভাবে মাইনরিটি এলাকা, যে জায়গায় সংখ্যালঘুরা বেশি, পরিকল্পিতভাবে সেখানে প্রথমে ওরা টার্গেট করেছে বাদ দেওয়া, নির্বাচন কমিশনকে দিয়ে হয়রান করা, বাদ দেওয়া। কিন্তু এই সিস্টেমটা এত ভুলে ভরা, এই সিস্টেমটা হঠকারী, অদূরদর্শী, অপরিকল্পিত, সেই কারণে এটা বুমেরাং হয়ে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষও বা অন্যান্য মানুষের উপরেও তো চাপ তৈরি করে দিচ্ছে। মতুয়াদের উপর চাপ তৈরি করছে, অন্যান্য সবার উপর চাপ তৈরি করে দিচ্ছে। বাবা বন্দ্যোপাধ্যায় লেখেন, ছেলে কেন ব্যানার্জি, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ব্যানার্জি কে জিতে ডবল ই লিখছেন, কে জিতে আই লিখছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ছেলের নাম উঠে গেছে, বাবার নাম 2002-এ ছিল, অথচ এবার তার নাম নেই। এরা নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি। টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি, এতগুলো নাম কাটতে হবে। তাই করতে গিয়ে এই ভয়ঙ্কর বিপদের মুখে এতগুলি মানুষকে ঠেলে দিয়েছে। ন্যাড়া একবার বেলতলায় যায়, অমিত শাহ বারবার বাংলায় আসেন, হারেন, আবার ফিরে যান। 2021 সালে আব কি বার 200 পার ভুলে গেছেন? 77-এ আটকে গেছিলেন, আজকে 60। 23 সালে বলেছিলেন জেলা পরিষদ জিতবো, বাংলার একটা জেলা পরিষদও জেতেননি। 24 সালে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, বলেছেন বাংলা থেকে নাকি বিজেপির সাংসদ বাড়বে। উল্টো হয়েছে, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তারপরে কোন লজ্জায় মানুষের কাছে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই অমিত শাহরা। বাংলার প্রতি বৈষম্য করেছেন, বাংলার অধিকারের টাকা দেন না, বাংলার বকেয়ার টাকা দেন না, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলায় যারা থাকেন তাদের অপমান করেন, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছেন, বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, এবং সর্বশেষ বৈধ নাগরিকদের শিকড় ধরে টান দিচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের মাটি থেকে অমিত শাহরা আবার রিজেক্টেড, প্রত্যাখ্যাত হতে চলেছেন। বাংলায় কোনো পরিবর্তন হবে না, বাংলায় প্রত্যাবর্তন হবে। নীতিন নবীন নতুন সভাপতি হয়েছেন, কালকা যোগী। বাংলার ইতিহাস ভূগোল জানেন না। প্রত্যেকটা জায়গার, প্রথমত বাংলার ইতিহাস বলে বাংলায় যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান
একসঙ্গে রয়েছেন, শান্তি সম্প্রীতি সংহতি। তাছাড়া বিভিন্ন এলাকার নামের পেছনে কিছু ইতিহাস থাকে, কিছু কারণ থাকে। কোনো জায়গার নাম যদি এইটা হয় তার পেছনে একটা ঐতিহ্য কাজ করে। আপনারা মানুষকে রুটি কাপড়া মাকান দিতে পারেন না, বাংলার বকেয়া টাকা দিতে পারেন না, বাংলা ভাষাকে বলেন বাংলাদেশি ভাষা, আর নির্লজ্জের মতো নাম পরিবর্তনের রাজনীতি করেন। অনেক তো নাম পরিবর্তনের রাজনীতি করলেন অন্য জায়গায়। আপনারা তো মানুষের জীবনযাত্রাকে ক্রমশ চাপে ফেলে নিচের দিকে নামাচ্ছেন। আপনারা কৃষক বিরোধী, আপনারা শ্রমিক বিরোধী, আপনারা দরিদ্র মানুষের বিরোধী, আর আপনারা এখানে নাম বদলের রাজনীতি করছেন। অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে যতবার কথা বলবেন ততবার ধরে নিতে হবে তিনি আত্মঘাতী গোল করছেন। কারণ এই অনুপ্রবেশটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। অনুপ্রবেশ রোখাটা কার দায়িত্ব? কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। অনুপ্রবেশটা রুখবে কে? বিএসএফ, কেন্দ্রীয় এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্টার। তো তার বদলে বারবার অনুপ্রবেশটা বাংলার ঘাড়ে চাপাচ্ছেন কেন? তাহলে ত্রিপুরা আপনাদের সরকার, ডবল ইঞ্জিন সরকার, আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা ধরা পড়লো, অবৈধ বাংলাদেশি ধরা পড়লো, কি করছিলেন আপনারা তখন? কেন ধরা পড়লো ত্রিপুরা থেকে? আপনারা বাংলায় সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে আইন সংশোধন করে 50 কিলোমিটার আপনাদের দায়িত্বে নিয়ে নিয়েছেন। তারপরে রাজ্য পুলিশের ঘাড়ে দায় চাপাতে লজ্জা করছে না? সীমান্তটা দেখার দায়িত্ব কিন্তু কোনো থানা বা রাজ্য পুলিশের নয়। সীমান্তটা দেখার দায়িত্ব যার, অমিত শাহ। তিনি যতবার এই প্রশ্নটা আনবেন ততবার তিনি ব্যর্থ, তিনি অপদার্থ, তাঁর রেজিগনেশন দেওয়া উচিত। কোনোভাবে অনুপ্রবেশকারী নিয়ে কোনো কথা বলতে গেলে প্রথমে অমিত শাহ আগে নিজের ব্যর্থতার জন্য ইস্তফা দিন, তারপর তিনি কথা বলবেন। দেখুন, অমিত শাহ আমাদের নাম নিচ্ছেন ভালো কথা, শুভেন্দু অধিকারীর নামটা একটু নিন। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, আসামের হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, মহারাষ্ট্রের নেতারা থেকে শুরু করে, আপনারা অমিত শাহ, আপনি, আপনার পার্টি বিজেপি, আপনাদের পার্টি অফিসে বসে যে নেতাদের বলেছেন চোর, সিবিআই চাই, কোটি কোটি টাকার দুর্নীতি, যার ভিডিও দেখিয়েছেন ঘুষ নেওয়ার, আপনার দলে আপনার মঞ্চে বসে থাকছে। লজ্জা করছে না কথা বলার? আয়নায় মুখ দেখুন, আয়নায় মুখ দেখুন। অমিত শাহ একটা খুনের মামলার আসামি, খুনের জন্য জেলে ছিলেন। সেই জেলটা কি তাজমহল ছিল? ওনার পিতৃপুরুষের তাজমহলের জেল ছিল ওটা? অমিত শাহ কিভাবে ক্ষমতায় আসার পর মামলার কি কি হয়েছে তা নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কিন্তু তার। যদি আপনারা কেউ কোনোভাবে গ্রেপ্তার হয়ে থাকে, মামলা শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। কেজরিওয়াল দেখেছেন, কেজরিওয়ালকে অ্যারেস্ট করে রেখে দিয়েছিলেন, কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলেছেন, কেজরিওয়ালকে জেলে রেখেছিলেন, বদনাম দিয়ে আপনারা ক্ষমতায় এসছেন বিজেপি, আর আজকে কোর্ট বলছে কেজরিওয়াল নির্দোষ, সিবিআই কোনো প্রমাণ করতে পারেনি। ফলে যাদেরকে আপনারা চোর বলেছেন, আপনারা ভিডিও দেখিয়েছেন, এই অমিত শাহ খুনের মামলার আসামিটা এদের দল দেখিয়েছে, তারা এখন তাদেরকে মঞ্চে পাশে নিয়ে বসে বেড়ায়। লজ্জা করে না অমিত শাহ? বাংলায় কার ভিডিও দেখিয়েছিলেন? টাকা নিচ্ছে ঘুষের, লজ্জা করে না? তাহলে শুভেন্দু অধিকারী আপনার পাশে বসে থাকে কি করে, কোন লজ্জায়? হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হন কোন লজ্জায়? তার কারণ আপনি নিজে খুনের মামলার আসামি, আপনি নানা ম্যানুপুলেট করে বেরিয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন আছে। চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না বিজেপির তৃণমূল কংগ্রেসকে হারানোর।
তৃণমূল কংগ্রেস একের পর এক লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা, রাজ্যসভায় জিতবে, আর অমিত শাহ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ট্রাকের পেছনে লেখা দেখবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। একটা দল ভারতীয় জনতা পার্টি বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলায় কাজ করেছেন যারা, তাদেরকে পাঠানো হয়েছে, বাংলা স্বার্থে কাজ করেছেন, দেশের মানুষের হয়ে কাজ করেছেন। আমাদের কাকে প্রার্থী করব তুমি বলার কে? আর তোমরা যখন ঘুষ নেওয়ার ছবি দেখিয়েছিল যাদের, তাদেরকে তোমরা যখন এনে সরকারি পদে বসাচ্ছ, তোমার বিরোধী দলনেতা করছো, তোমার মুখ্যমন্ত্রী করছো, তোমার উপমুখ্যমন্ত্রী করছো, সেই কৈফিয়তটা কাকে দেবে? খুনের মামলার আসামি মালটা। যাবে, আমরা কে বারণ করেছে? সন্ত্রাসীন ভোট তো আমরা চাই। ওরা তো প্রভোকেশন দিচ্ছে, ওরা সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, ওরা গন্ডগোল করছে। কেন্দ্রীয় বাহিনী কি নতুন নাকি? মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি? কেন্দ্রীয় বাহিনী বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন তো কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়। আসলে ওদের মানুষের উপর ভরসা নেই, বাংলার মানুষের উপর ভরসা নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজনীতি করি, যে উন্নয়ন করি, তাতে মানুষের উপর ভরসা রাখি। আর ওদের ওই দিল্লি থেকে পাঠানো লেঠেল বাহিনীর উপর ভরসা রাখতে হয়। এটা নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আমরা সবাই শান্তি চাই। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব গোটা বিষয়টা বিশ্লেষণ করে দেখছে। থ্যাংক ইউ। বিপ্লব দেবের কথার উত্তর কিসের জন্য দেব? এমন একজন মুখ্যমন্ত্রী যাকে তার নিজের রাজ্য ত্রিপুরায় নিজের দল বিজেপি পুরো মেয়াদ মুখ্যমন্ত্রী রাখে না, থাকার যোগ্য বলে মনে করে না, তাকে মাঝপথে সরিয়ে দিয়েছে, সে বাংলায় এসে জ্ঞান দেবে, তার উত্তর দিতে হবে। বিপ্লব দেবের রাজ্যে কেন অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে? একটা দল যাচ্ছিল দিল্লি, একটা দল যাচ্ছিল শিয়ালদা। ধরা পড়লো কি করে, ঢুকলো কি করে ত্রিপুরায়? বিপ্লব দেব বড় বড় কথা বলছেন। নীতিন নবীন কালকা যোগী, বাংলায় সবে এসছেন, দু চারটে ভোট হারতে শুরু করুন, ওনার এই সমস্ত বলচাল যাতায়াতের শখ মিটে যাবে। থ্যাংক ইউ।